আপনারা জানেন যে এর আগেও আমি আপনাদের আমরা বলছিলাম যে ভাই যে পেঁয়াজের ক্ষেত্রে ওরকম কোনো সংকট নাই। আপনারা দেখছেন বাজারে কিন্তু পেঁয়াজের দাম 120 130 হয়ে গেছিল, কিন্তু এটা এখন কমে কিন্তু 195 এর ভিতরে চলে আসছে। আমাদের কিছু সংখ্যক ব্যবসায়ী তারা পেঁয়াজ আমদানির জন্য আমাদের উপরে অনেক প্রেশারাইজ করছে এবং তারা বিভিন্ন কোর্টেও গেছে যে যেন আমরা পেঁয়াজ আমদানি করি। বাট কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের কথা চিন্তা করে আমরা কিন্তু পেঁয়াজ আমদানি করতে দিই না, যেহেতু আমাদের এয়ার ফ্লো একটা মেশিন আমরা দিছি, এই জন্য কৃষকরা তাদের পেঁয়াজ রাখতে পারছে। প্লাস আপনারা জানেন যে একটা নতুন পেঁয়াজও কিন্তু উদ্ভাবন করছে কৃষি মন্ত্রণালয়, কৃষি গ্রীষ্মকালীন ওই পেঁয়াজটা কিন্তু বাজারে আসা শুরু হয়েছে। এই জন্য পেঁয়াজের ওই যে আবার মুড়ি কাটা পেঁয়াজটাও কিন্তু আসা শুরু হয়ে গেছে। এই জন্য পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আবার কিছু কিছু কুচক্রি থাকে যারা আমদানি করার জন্য পাগল হয়ে যায়। এই আমদানিগুলি করলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। কৃষকরা একবার ক্ষতিগ্রস্ত হলে কিন্তু তারা আর ওই চাষের দিকে যাবে না। এই জন্য আমাদের সব সময় কৃষকদের দিকে তাকাতে হবে, যেহেতু তাদের কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা ওরকম নাই। কৃষকদের প্রতিবাদ করার মেইন মাধ্যম হলো আপনারা, তাদের যে সুযোগ সুবিধাটা আপনারা এটা প্রকাশ করবেন। আলুর ক্ষেত্রে আপনারা জানেন কৃষকরা কিন্তু এবার আলুতে মাইর খেয়েছে, তারা কিন্তু ওরকম দাম পায় নাই। এখন কিছুটা দাম বাড়ছে, বাট তাও আমি বলবো যে আরো একটু বাড়া দরকার কৃষকের জন্য। কিন্তু আর কিছু আমরা ভাবছিলাম যে কিছু আলু হয়তো আবার নষ্ট হয়ে যায় কিনা, এই জন্য আমরা কোল্ড স্টোরগুলিকে 15 নভেম্বর ভিতরে তাদের সব কোল্ড স্টোর সাধারণত তারা খালি করে ফেলে। এবার আমরা বলছি না, ডিসেম্বর মাস পর্যন্ত তাদের আলু রাখতে দিতে হবে। আরেকটা জিনিস হলো যে আমাদের যে আগাম যে আলুটা আসতো বৃষ্টির জন্য এই আগাম আলুটা একটু ডিলে হচ্ছে, এই জন্য হয়তো আমাদের যে পুরানো আলু সব এগুলি পুরা ব্যবহার হয়ে যাবে। যদিও এবার আলুতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু অন্যান্য যারা এটার সাথে জড়িত তারা সবাই লাভবান হয়েছে। খালি ক্ষতিগ্রস্তের ভিতরে হয়েছে কৃষকরা, আর যারা আলুর ব্যবসায়ীর সাথে যারা জড়িত তারা সবাই লাভবান হয়েছে। আর আপনারা জানেন আপনারা এবার কিন্তু আমনের ফলন কিন্তু খুবই ভালো হয়েছে। আমনের ফলন খুবই ভালো হয়েছে, প্রায় 50% আমন ধান কিন্তু কাটা শেষ হয়ে গেছে এবং ডেইলি কিন্তু কাটতেছে, এটা বাড়তেছে। তো যদি কোনো রকমের বড় ধরনের কোনো সমস্যা না হয়, এবার আল্লাহ দিলে আমাদের আমনও বাম্পার হবে। যেটা আমাদের আপনারা জানেন যে এর আগে আমাদের যে এই বড় ধান হয়েছিল প্রায় 15 লক্ষ টন, আমাদের এস্টিমেটের থেকে বেশি হয়েছিল। আমনও এরকম আমাদের যে এস্টিমেট করা আছে ওর আল্লাহ দিলে বেশি হবে। প্লাস সার, আমাদের পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে, কিন্তু তারপরও কিছু কিছু দুর্নীতি বা বিভিন্ন জায়গায় সারের দাম বাড়ায়। এই জন্য আমি অলরেডি ইনস্ট্রাকশন দিছি, আমাদের অফিসাররা এটার ক্ষেত্রে পুরা নজরদারি করবে। যে অফিসার নজরদারি করতে ফেল করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। কৃষক যেন ন্যায্য মূল্যে সার পায় এটার আমরা ব্যবস্থা করব। কোন অবস্থায় আমাকে নির্ধারিত মূল্যের চেয়ে 1 পয়সা যেন বেশি নিতে না পারে। আর আপনারা অনেকে জানেন যে গ্যাসের দাম বাড়াইছে, গ্যাসের দামের সাথে সারের দামের কোনো সম্পর্ক নেই। সারের দাম আগে যা ছিল এখনো তা আছে এবং ভবিষ্যতে তা থাকবে, আমরা অন্তত যতদিন আছে। সারের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। ওই যে সবজির দাম এখন নিচের দিকে। এবার আপনারা একটু বলেন না অবশ্য, আগে বলতেন যে 70 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, বাট এখনো কিন্তু সবজি একটু নিচের দিকে দাম। বাট আমরা আবার যতটুকু চাই ওইটা আমরা অতটুকু পাইনি, যেহেতু আমাদের বেতন ফেতনও যতটুকু বাড়ে ওই পরিমাণ তো কৃষকের থেকে তো কিছু বাড়তে হবে, মানে খরচটার জন্য। তাও এবার সবজি আল্লাহ দিলে ভালো হয়েছে, যেরকম ওইরকম কোনো ফ্লাড বা কি বলে সাইক্লোন টাইক্লোন কোনো সমস্যা না হয়, সবজির ফলনও ভালো, সবজির দামও আমরা মনে করি একটা সহনীয় পর্যায়ে থাকবে। আর একটা আপনারা জানেন আমাদের কিন্তু এখন একটা রিক্রুটমেন্ট হচ্ছে, যেমন কৃষি গবেষণা ইনস্টিটিউটে, তারপরে ধান গবেষণা ইনস্টিটিউটে, তারপরে পাট গবেষণা বিশেষে বিআইএফসিতে। আপনার কাছে আমার একটা অনুরোধ,
এটার ভিতরে কোনো ধরনের যদি দুর্নীতির কোনো গন্ধ পান আমাদের জানাবেন। কোনো ধরনের কোনো রকমের দুর্নীতির গন্ধ পাইলে এই যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা জানাবেন। আমরা যেমন দেখছেন ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একটু ভাই আমার কথাটা শোনেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পুলিশ, বিজিবি, আনসার, তারপরে ফায়ার ব্রিগেড, তারপরে কি কারা, কোনোটার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা মানে ওরকম কোনো গন্ধ পান নাই। এটার ক্ষেত্রে যদি কোথাও কোনো গন্ধ পান আপনারা অবশ্যই জানাবেন, যে দুর্নীতির সাথে যদি কেউ জড়িত হয় তাহলে কিন্তু ছাড় দেওয়া হবে না। আর শুধু এই রিক্রুটমেন্টে না, অন্য ক্ষেত্রে যদি কোনো দুর্নীতির গন্ধ পান আপনারা জানাবেন। একেবারে আমি বললাম দুর্নীতি ক্ষেত্রে আপনাকে একেবারে প্রচ্ছন্ন বা সত্যি ঘটনা বলবেন। অনেক সময় আছে অনেকে সত্যতা বশত, যেমন হয়তো আপনি একজন পোস্টিং এর জন্য আসছেন, আমি ওই পোস্টিংটা করে দিইনি, আপনি একটা রিপোর্ট করে দিলেন, এরকমও কিন্তু ভাই হয় আমাকে বাংলাদেশে। এই জিনিসটা যেন না হয়। আপনার ভিতরে এরকম একজন আছে, আমি তার নাম বলতে চাই না, সেও আসছিল, আমি তার ই করে দিই। আপনার নাম বলে দিব, আমি নামটা বলতে চাই না, না না নামটা বলতে চাই না। আপনারা নিজেরা আপনারা শোনেন, এত কথা দরকার নাই, আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, আপনারা বাইর করে নেবেন। আরেকটা জিনিস হলো টেন্ডারের ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি থাকে আপনারা অবশ্যই প্রকাশ করবেন। কোনো ধরনের দুর্নীতি থাকলে কোনো অবস্থাও থাকে, এখানে আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব যদি কোথাও কোনো জড়িত থাকে অবশ্যই প্রকাশ করবেন। আমার ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি থাকতে অবশ্যই প্রকাশ করে দিবেন, যে এইটার ক্ষেত্রে স্যার এইটা এখানে দুর্নীতি হয়েছে, এখানে আপনার মামাতো ভাই আসিল, এখানে আপনার ভাই আসিল, এখানে আপনার ছেলে আসিল, অবশ্যই প্রকাশ করবেন। তা না হলে এই দেশে কিন্তু দুর্নীতি কমবে না। আমাদের রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে, আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি কমাইতে পারিনি, সত্যি কথা যেটা। এই আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা চেষ্টা করে, এই তো অন্যায় তো সাহস করে বলতে পারে নাই। আমি তো আপনারা বললাম এই যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে দুর্নীতি হতো আমরা বন্ধ করতে পারিনি। সড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, অনেকটা কমে আনতে পারছি, পুরাটা তো এই টেনের বাট আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য সহযোগিতা দরকার। আপনারা যতটুকু ভাই, আপনারা মাঝখানে থেকে কথা কইলে ভুলে তো যাবো, আপনি একটু আগে আগে কথা কই এলান, আর এই যে ভাই একটু বয়স কম তো ওই ই রাখতে পারেন না, এগুলো চা চু খাওয়াই দেবো ভালো কইয়া। আরে আমি তো আপনারা অ্যালাউ করবো কথা বলার জন্য, আমার কথাগুলি শেষ করতে দেন। এই ধৈর্য নাই দেখে আমাদের কিন্তু একেবারে অধৈর্য হয়ে যায় কোনো কিছুতে। আর আমি আপনাকে একবার অনেক আগেই বলছি, আমার বয়স তো 73-74, আমি একবার একটা ওই ভুলে গেলে সে সময় আর পরেরটা মনে রাখতে পারি না। আপনার তো ইয়াং মানুষ, মুখস্থ করে কবিতা পুরো মুখস্থ করে ফেলতে পারেন। আর প্লাস ওই যে সারে আমরা একটা নীতিমালা করে দিছি, এই যে সারের ক্ষেত্রে আমরা এই যে সারের ডিলারদের ক্ষেত্রে আমাকে যেই সব জায়গায় খালি আছে ওই সব জায়গাগুলি আপাতত নিয়োগ দিব, পুরানো যারা আছে তারা করতে থাকবে। যদি তারা ওরকম কোনো দুর্নীতির সাথে জড়িত বা অবৈধভাবে কোনো কিছু না পেয়ে থাকে তবে, তা না হলে কারো সারের ডিলারশিপ আমরা বাতিল করতেছি না, বাট যেই সব জায়গায় খালি আছে ওইগুলি আমরা দিয়ে দিব। নীতিমালা হয়ে গেছে, আপনারা যদি নীতিমালা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছেন, ওয়েবসাইটে আপনারা ওয়েবসাইট ওই নীতিমালাটা পড়লে আপনি বুঝতে পারবেন যে কেন নীতিমালাটা করা হয়েছে। না কিন্তু ওইটার মধ্যে কোনো স্কোপই নেই রাজনৈতিক ভাবে দেওয়ার। আওতায় ওইটা হবে। ভাই শেষ করতে দেন, আপনি তো দুই বোন আইছেন, দুই বোনের ঠেলাই দুই পাত্তা সেটা। আরেকটা হলো আমাদের প্রজেক্টের ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, এইগুলির ক্ষেত্রে আপনারা একটু অবজার্ভ করবেন প্রজেক্টগুলি ঠিক মতো হচ্ছে কিনা, প্রজেক্টে যে পরিমাণ টাকা দিচ্ছে সরকার ওই পরিমাণ কাজ হচ্ছে কিনা, এইগুলো কিন্তু আপনারা ওভারসি করবেন। যেহেতু আপনারা কিন্তু একটা আমরা বললাম চতুর্থ স্তম্ভ, আপনারা এগুলি যদি আমাকে জানান আমাদের জন্য সুবিধা হয়। এখন আমি প্রথম দুই বোনেগো থেকে প্রশ্ন নিব, বলেন। এত বড় কথা কইেন না, আমি তাড়াতাড়ি বলে দিই। কি বলছেন শীত, শীত কিন্তু ওইরকম আসে নাই। আপনি আমি কিন্তু এখন পর্যন্ত কোনো সোয়েটারই পরি নাই, পুরা সিজন হয় নাই। ওই যে সময় সোয়েটার দুইটা পরবেন, আপনিও পরবো আমিও পরবো, সেই সময় হলো সিমের হলো পুরা সিজন আসবে।
এখনো কিন্তু এটা প্রাক প্রথম অবস্থায়। এরপরে দেখবেন আসবেন সিমের দাম দেখবেন আরো কমতে থাকবে, এটা ডেইলি কমতে থাকবে, যেহেতু এটা প্রথম অবস্থায়। আর আরেকটা যেটা যে পয়েন্টটা বলছে যে চাঁদাবাজি, এটা আমাদের অবশ্যই রুখতে হবে। যেই সব এলাকায় স্পটগুলিতে চাঁদাবাজি হয় আপনারা আমাদের অবশ্যই জানাবেন। আপনার 2 নম্বর প্রশ্ন। না না, স্বরাষ্ট্র হবে না আজকে। কি না 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 না, স্বরাষ্ট্রের ব্যাপারে আমি আবার মিটিং করব। কৃষি আজকে আপনারা আসছেন, আমরা কৃষি বলেন বলেন, এই যে ভাই বলবো। আমরা যখন এই চাল আমদানির কথা বলা হয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে বা খাদ্য মন্ত্রণালয় থেকে, তখন ওনারা বলেন যে কৃষি মন্ত্রণালয় থেকে আসলে আমাদের প্রোডাকশন, চাল উৎপাদন এবং কনজামশন, এইটার আসলে আমাদের ঠিক মতো জানা নেই, যার কারণে আমাদের চাল আমদানি করতে হয়। এই ব্যাপারে এইটার ক্ষেত্রে শোনেন, এইটার ক্ষেত্রে আমাদের একটা পুরা সরকারের কিন্তু একটা ডিপার্টমেন্ট নিয়ে গেছে, স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট। এইটা হলো তারা তাদের কাছে আপনার কাছে পুরো স্ট্যাটিস্টিক্স পাবেন। একটা ডিপার্টমেন্ট আছে, কে কি বললো ওইটা না দেয়া আপনি স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টের কাছে জিজ্ঞেস করলে আপনি ওইটা পাইতে পারবেন। আপনার প্রশ্ন শেষ হয়ে গেছে, বলেন। না না, আমি আজকে কৃষি এই জন্য না, আমি কৃষির ছাড়া উত্তর দেবো না। না না, এসপি নিয়োগের রেজাল্টটা বাইরে হয়েছে। হ্যাঁ, নিউজ এটা যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওই রকম করছি, কারে করে দিব। প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়। তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানে। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা চেয়ে পড়ছে ইনশাল্লাহ।